২০২৩ সালের ২৮ অক্টোবর যখন বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে গেল, অপরপক্ষে নটরডেম কলেজের সামনে জামায়াতকে খুব স্বস্তিতে সমাবেশ করে ফিরে যাওয়ার সুযোগ করে দিল সরকার। সেদিন থেকেই আসলে টের পাচ্ছিলাম যে রাজনীতির সমঝোতার পথটি রুদ্ধ হয়ে গেছে। এখন আর কোনো সমঝোতাই হবে না। এই 15.5 বছর যেই সংকট কেটেছে সেটি আরও তীব্র হচ্ছে, এবং এখান থেকেই হয়তো সরকার নিজের পতনের পথটি ত্বরান্বিত করবে। চারিদিকে থমথমে অবস্থা থাকলেও রাজনৈতিক নেতৃবৃন্দের ভিতর থেকে তেমন কোনো প্রতিক্রিয়া আসছিল না। এত বড় একটি সমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পরের দিনেই যেরকম কর্মসূচি আসার কথা, যেভাবে এটার তীব্রতা আরও বেড়ে যাওয়ার কথা, সেটা হয়নি। বিএনপি কিছুটা রক্ষণাত্মক কৌশলেই তার কর্মসূচিকে সাজিয়েছে। সেখান থেকে বিএনপির বেশ কিছু কেন্দ্রীয় নেতা, এমনকি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়কেও গ্রেপ্তার করে নিয়ে ভাতের হোটেলে যেই অসভ্য নোংরা আচরণ করা হয়েছে, সেটিতে টের পাচ্ছিলাম যে সামনের দিকে সরকারের এই হিংস্রতা আরও বেড়ে যাবে। আর যদি নির্বাচনটা ঠিকই 2024 সালে আমিডামি নির্বাচন করেই ফেলে, তাহলে সরকারকে আর কেউ কোথাও কোনোভাবে বিন্দুমাত্র সমালোচনা করার সুযোগ পাবে না। ঠিক তাই হলো। 24শে জানুয়ারিতে আমিডামি নির্বাচন হলো। যা আন্দাজ করছিলাম তার চেয়েও ব্যতিক্রমীভাবে বিষয়টি উপস্থাপন হলো যে আওয়ামী লীগের মধ্যেই এমনভাবে তাদের অসন্তোষ তৈরি হলো, কারণ সবাই তখন এমপি হতে চাচ্ছে। কে কাকে ধরবে, কে কাকে মারবে, কে কাকে পরাজিত করবে, এগুলো নিয়ে তাদের নিজেদের মধ্যেই এমন সব অসন্তোষ তৈরি হলো। শেষ পর্যন্ত এটি আসলে তাদের অন্তর্কলহকে আরও প্রকাশ্য করে দিল। নির্বাচন হয়ে গেল, চারিদিকে সবার ভিতরে কেমন একটা স্বস্তির ভাব আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে, যে এবার আমরা যুদ্ধ জয় করে ফেলেছি, আমাদেরকে আর ধরার কেউ নেই, আমাদেরকে বলার কেউ নেই, এখন আমরা এখানে আমাদের মতো করে আবার 5 বছর শাসন করব। সেই মন্ত্রী পরিষদ থেকে শুরু করে একেবারে এই ওয়ার্ড পর্যায়ের জুনিয়র নেতারা পর্যন্ত তীব্র হাস্যরসে তারা মত্ত হয়ে গেল। কিন্তু ভিতরে নিজেদের মধ্যে যে অন্তর্কোন্দল, সেটি কিন্তু টের পাচ্ছিলাম আমরা। যার সাথে যেখানে ব্যক্তিগতভাবে কথা হচ্ছে, একে অপরের দোষ দিচ্ছে, একে অপরের নিন্দা করছে, তাকে প্রতিহত করার, তাকে দেখে নেয়ার, এই ধরনের ভিতরে তাদের অসন্তোষগুলো চলছে। কিন্তু মূল বিষয়টি হচ্ছে চারিদিকে একেবারে নিশ্চুপ স্তব্ধতা নেমে এসেছে, এবং এভাবেই বলতে শুরু করেছে ডোনাল্ড লু, পিটার হাস বিরোধী দল তথা বিএনপিকে একেবারে পথে বসিয়ে দিয়ে কাঙ্গাল বানিয়ে দিয়ে গেছে। বিএনপির ভবিষ্যৎ শেষ। বিএনপি বলতে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল থাকবে না। অবশ্যই এটা সেই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় থেকেই বলা হচ্ছিল যে বিএনপি বলতে আর কোনো রাজনৈতিক দল রাখাই হবে না। তারা বলছিল রাখাই হবে না, তাদের ভাষাগত উচ্চারণটা ছিল রাখা হবে না। কিন্তু এটা বুঝতে পারছিলাম, যেহেতু 90-এর গণ অভ্যুত্থানে একেবারে সামনের সারিতে থেকেই নেতৃত্ব দিয়েছি, সেখান থেকে টের পাচ্ছিলাম যে এভাবেই আসলে যখন আর কোনো প্রতিদ্বন্দ্বী থাকে না, তখন প্রকৃতি এমন একটি প্রতিদ্বন্দ্বিতা তৈরি করে এবং প্রকৃতি তাকে পরাজিত করার সমস্ত পথ ত্বরান্বিত করে দেয়। পিটার হাস নয়, ডোনাল্ড লু নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, জাপান নয়, চীন নয়, ভারত নয়, এদেশের জনগণ গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারটিকে রাজপথেই পরাজিত করবে, এবং এমন এক ঘৃণ্য পরাজয় তাদের কপালে অঙ্কিত হবে যে সারা জীবন তারা এটা নিয়ে অনুশোচনা করবে। একই ঘটনাগুলো ঘটছিল। জুন মাসে যখন শেষ দিকে এসে আদালতের রায়টি হলো, কোটা প্রথা আবার ফিরে আসলো, আর তখন ছাত্রদের মধ্যে সমস্ত ছাত্র সংগঠন, একমাত্র ছাত্রলীগ বাদে সবার ভিতরে আলোচনা হচ্ছিল যে সকল ছাত্র সংগঠন মিলে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করা হবে, কিন্তু এটিকে রাজনৈতিক কোনো ব্যানারে প্রচার করা যাবে না, এটি শুধুমাত্র সাধারণ ছাত্রদের প্রতিবাদ হিসেবে দেখানো হবে।
তাৎক্ষণিকভাবে সকল ছাত্র সংগঠন রাজি হয়ে গিয়ে এই আন্দোলন শুরু করে দিল। জুলাই মাসের 9 কিংবা 10 তারিখে যখন আমি আমার একটি ব্যক্তিগত প্রয়োজনে চাংখারপুলের দিকে গেলাম, তখন সেখানে বিকেলে পৌঁছেছি আমি আসরের নামাজের কাছাকাছি সময়। তখনও দেখছি ছাত্রদের অবস্থান, এবং কোনোভাবেই তাদেরকে সেখান থেকে পুলিশ সরাতে পারছে না। তখনই টের পাচ্ছিলাম যে সেই সারাদিনের অবস্থানটা এখনো পর্যন্ত আছে, যেখানে আধা ঘন্টা দাঁড়াতে পুলিশ সুযোগ দেয় না, সেখানে সারাদিন ছাত্ররা এখানে অবস্থান করছে, এবং তারা বলেছে মাগরিবের আজান পর্যন্ত তারা এখানে থাকবে। ঠিক তাই থেকেছে। এবং সেখানে দুই একজন পরিচিত ছোট ভাই এগিয়ে এসে কথাও বলেছে। তারা বলেছে যে তারা এই আন্দোলনকে সরকার পতনের আন্দোলনের দিকেই নিয়ে যাবে, সরকার যদি কঠোর হয়। তাদের ব্যক্তিগত আলাপচারিতা এই সব সংবাদগুলো যখন পাচ্ছিলাম আর পরিস্থিতি যখন মিলাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল যে এটি আসলেই একটি তীব্র আন্দোলনের দিকে যাবে, এবং সরকার যদি এখানে ন্যূনতম হস্তক্ষেপ করে এটি দাবানলের মতো ছড়িয়ে পড়বে। আর অপরদিকে জামাতের প্রবাসী আমির পিনাকি সাহেব তখনও বলছিলেন যে এই ছাত্র আন্দোলন সরকারের কূটকৌশলের অংশ, বিরোধী রাজনৈতিক দলকে দমানোর জন্য, তাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এই ছাত্রদেরকে সরকার পথে নামিয়েছে। কিন্তু আমি এর বিরোধিতা করে তার ভিডিওতেই আমি পোস্ট করেছিলাম যে আপনার এই ধারণাটি ঠিক নয়। যাই হোক, 13, 14, 15 তারিখের দিকে এসে সরকার সেই ভুলগুলো করে বসলেন। একের পর এক ভুল করতে করতে রাত 1টার সময় যখন ছাত্রী হলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলো থেকে ছাত্রীরা যখন রাস্তায় নেমে এসে প্রতিবাদ করতে শুরু করলো শেখ হাসিনার সেই উক্তির যে রাজাকারের নাতিপুতিরা কি বা চাকরি পাবে, এটার প্রতিবাদ করতে শুরু করলো, তখন টের পাচ্ছিলাম যে আসলে সরকারের হাত থেকে ক্ষমতা চলে যাচ্ছে। সরকার আর কোনোভাবেই পারবে না নিজেদেরকে টিকিয়ে রাখতে। এইভাবে পরের দিন থেকে যেভাবে মানুষ হত্যা করতে শুরু করলো, তারপরে অবশ্য 21-22 তারিখের দিক থেকে কিছুটা আন্দোলন স্তীমিত করতে পেরেছে সরকার, কিন্তু আন্দোলনের সমস্ত ক্ষমতাটা চলে গেছে তখন ছাত্রদের হাত থেকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দের হাতে। কারণ তখন প্রথম সারির যেই সমন্বয়করা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার পরে তারা যখন সেখানে মুচলেকা দিলেন ভাতের হোটেলে বসে, তখন এই নেতৃত্ব চলে গেল রাজনৈতিক দলের হাতে, এবং তারা খুব কৌশলে, বুদ্ধিমত্তার সাথে এটিকে ছাত্র আন্দোলন হিসেবেই রেখে তারা তাদের কর্মকৌশল সাজিয়ে, রণসজ্জা সাজিয়ে তারা আন্দোলনকে বেগবান করে তুললেন। ঠিকই 29, 30, 31 তারিখের দিকে যে আন্দোলন আবার বেগবান হতে শুরু করলো, এবং সরকার সেখানে চরম দমন পীড়ন চালালো, এবং প্রতিদিন প্রায় শতাধিক মানুষ হত্যা করতে শুরু করলো সরকার। এভাবেই 3 তারিখে এসেই বোঝা যাচ্ছিল যে সরকারের ক্ষমতা শেষ, শুধুমাত্র আনুষ্ঠানিক ঘোষণার পালা, এবং 5 তারিখে তাই হলো।